ঘোর কাটেনি ঘুমের, উষ্ণ চুমুর আর অপার্থিব সৌন্দর্য মিশ্রিত ভোরের। নিষ্পাপ চাহনি মেলে রিশাদের দিকে তাকিয়ে থেকেই ডান হাতের মধ্যমা আর তর্জনী তুলে তার অধর ছুল। সত্যিই কি রিশাদ এই মাত্র তাকে চুমু খেল? মুখ ফিরিয়ে অন্যদের আসা যাওয়া মনোযোগে দেখতে লাগল রিশাদ। সংকোচর সমুদ্রের আকণ্ঠ ডুবে গেছে সে। এই প্রথম সে সংকোচে কারো সামনে থেকে দৃষ্টি সরিয়েছে। আজই প্রথম জড়তার আকাশ নেমেছে মাথার উপর। মেহুইশ যখন একটু সরল তখনই রিশাদ বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফেরা দরকার। ঘোর কাটল রিশাদের কথায়। উঠতে ইচ্ছে করছে না তার, তবুও বলল, হুম। মেহুইশও উঠল বসা থেকে। কেউ কারো দিকে দেখছে না। কারো মুখের ছায়ায় কতটা সংকোচ একটিবার মুখোমুখি দাঁড়ালেই দেখতে পেত। ভালোবাসা নাইবা হলো ভালো লাগাটা তো হয়েই গেছে। একটা মানুষের খোলসের আবরণে যে রূপটা ঢাকা আছে সেটাই হয়তো আসল রূপ। মেহুইশ দেখছে খুব কাছ থেকে খোলসবিহীন রিশাদকে। যতটুকু দেখেছে ততটুকুতে আবর্জনার ছিটে ফোঁটাও নেই। খোলসটাই যা ময়লা হয়েছে, নষ্ট হয়ে গেছে, ভেতরকার মানুষটা পরিষ্কার। চেষ্টা করলে আবরণটাকেও হয়তো ধুয়ে মুছে নেওয়া যেত, তবে তা করার জন্য যোগ্য একজন মানুষ দরকার। সূর্যের লালচে আলো ঘন হয়ে রং বদল করছে। মেহুইশের ভাবনা শেষ হওয়ার আগেই তারা হোটেলে পৌঁছে গেছে। রিশাদ সত্যিই তাকায়নি তার দিকে একটিবারও। বসার মতো জায়গা কোথায় ভাবতে ভাবতে মনে পড়ল সুইমিং পুলের পাশে কচি ঘাস আছে। শরতের এই শুরুটাতে ওই ঘাসগুলোকে খুব সতেজ লাগে। এই ভোরে শুধু সেখানটাতেই বসতে আরাম লাগবে। তুমি সুইমিং পুলের পাশে লনে গিয়ে বসো, আমি দেখছি কফির ব্যবস্থা হয় কিনা। কথাটা বলেই রিশাদ দোতলার দিকে এগোচ্ছিল। কফি না চা? আমি চা বানাতে পারি না। রেস্টুরেন্টের কুকরা এখনো কেউ উঠেছে বলে মনে হয় না। মেহুইশ লনের দিকেই এগোচ্ছিল। রিশাদের কথা শুনে উল্টো ঘুরল। আমি কি সেখানের কিচেনে ঢোকার অনুমতি পাব? রিশাদ না করতে গিয়েও করল না। ইচ্ছেই হল না বাধা দেওয়ার। এসো। দুজন মিলে আবার পায়ে পা মিলিয়ে চলল। দোতলায় রেস্টুরেন্ট খালি পড়ে আছে। কোথাও কোনো শব্দ নেই, এমনকি তাদের পায়ের আওয়াজটাও নেই। রেস্টুরেন্টের রান্নাঘরের স্লাইড দরজাটা সরিয়ে দুজন চুপিসারে ভেতরে ঢুকল। মেহুইশ স্তব্ধ হয়ে গেল ভেতরে প্রবেশ করতেই। সুবিশাল কিচেন, বড় বড় ক্যাবিনেট, ড্রয়ার, ইলেকট্রিক ওভেন, হিটার, প্রেসার কুকার, আবার একপাশে ক্রোকারিজ সেট। মেহুইশ হাঁ করে চেয়ে রইল সেদিকে। এত এত জিনিসপত্র, তাও আবার রান্নাঘরের, সে একসাথে কখনোই দেখেনি। রিশাদ মশলার কাচের কৌটোগুলো একে একে সবগুলো নামিয়ে দেখছে। কোথাও চা পাতা খুঁজে পেল না। সে ভাবছে চা করতে চা পাতা লাগবে, দুধ লাগবে, চিনিও, এগুলো কোথায় খুঁজবে? মেহুইশ মেয়ে মানুষ, হয়তো সে তাড়াতাড়ি খুঁজতে পারবে, তাই ডাকল, মেবিশ। মেহুইশ এ জগতেই যেন নেই। সে শুনতে পায়নি রিশাদের ডাক। তার চোখ জ্বলজ্বল করছে এত সব দামি, অত্যাধুনিক জিনিসপত্র দেখে। ফ্রিজটার সাইজও এত বড়, যা সে কখনোই দেখেনি। মেবিশ, চা পাতার কৌটো পাচ্ছি না। বলছি, চা পাতা ছাড়া চা সম্ভব নয়। কফিও পেলাম না, তবে নিচের ক্যাবিনেটে নুডলস আছে, খাবে? এবারে সম্বিত ফিরল মেহুইশের।
লজ্জিত হল নিজের এমন হামুখ আচরণে। ছি, রিশাদ কি তাকে ছ্যাচরা ভাবছে? জীবনেও দেখেনি এসব, তা নিশ্চয়ই বুঝে গেছে। মুখটা কাচুমাচু করে রিশাদের দিকে তাকাতেই সে ইশারা করল নুডলসের প্যাকেটের দিকে। মেহুইশ মাথা নেড়ে হ্যাঁ বলতেই রিশাদ একটা প্যানে পানি বসাল। গ্যাস চালু করে ফ্রিজ খুলে দেখল কি কি আছে তাতে। কাঁচা মরিচ, ক্যাপসিকাম আর সস বের করল। কপাল কুঁচকে কিছু সময় দাঁড়িয়ে থেকে মনে করার চেষ্টা করল নুডলসে আর কি দেয়। সে ভার্সিটি থেকে বন্ধুদের সাথে যেবার ট্রেকিং করতে পাহাড়ে গেল সেবারই ছিল তার শেষবার নিজে হাতে নুডলস রান্না করা। সেটা তো খুব সিম্পল ছিল, ফুটন্ত পানিতে নুডলস ছেড়ে মশলা ঢেলে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিলে। এখন কিভাবে রাঁধবে? মেহুইশ চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকল, তবু এগিয়ে এসে বলতে চাইলে না, দিন আমি রাঁধছি। পানি ফুটে উঠেছে। নুডলসের প্যাকেট ছিঁড়ে তাতে নুডলস দিতে গিয়ে অসাবধানতাবশত চুলোর পাশে থাকা আরেকটা প্যান নিচে পড়ল। নিশ্ছিদ্র নীরবতায় ছেদ ঘটিয়ে জোর আওয়াজ হল। চমকে উঠল মেহুইশ। ধর্মর করে কয়েক সেকেন্ডের মধ্যেই রেস্টুরেন্টের শেফ আলাউদ্দিনও এসে ঢুকল। এত ভোরে তার রান্নাঘরে কিছু পড়ার শব্দ শুনেই সে দিকদিশা ভুলে দৌড়ে এসেছিল বেচারা। তার সুরতহাল দেখে মেহুইশ চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে দাঁড়াল তৎক্ষণাৎ। স্যার, আপনি রান্নাঘরে? বেশ আশ্চর্যজনক মুখভঙ্গি করেই প্রশ্ন করল আলাউদ্দিন। রিশাদ খেয়াল করেছে মেহুইশ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন সাহেব, আপনি দয়া করে কাপড় পরে আসুন। ওহ, সরি স্যার বলে লজ্জায় লাল হয়ে আবার দৌড়ে বের হল আলাউদ্দিন। এই রান্নাঘরে কখনো কোনো মেয়ে কাজের লোক ছিল না। বলা যায় কিচেন শেফ আলাউদ্দিনের আর্জি ছিল তার রান্নাঘরে যেন কোনো নারী না আসে। সে ৪৪-এর ঘরে পা রাখা অবিবাহিত পুরুষ। হয়তো জীবনে নারী ঘটিত কোনো দুর্ঘটনা ছিল অথবা অন্য কোনো কারণ যার দরুন সে মেয়ে জাতিকে তেমন একটা পছন্দ করে না। আর যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ সেখানে সে এত ভোরে তার পোশাকের দিকে খেয়াল দেওয়ার চিন্তা মাথায় ভুল করেও আনেনি। রাতে ঘুমানোর সময় পরা প্যান্ট, যার লম্বা তার হাঁটু পর্যন্ত নয়, সেটা পরেই এখন এসেছিল সে। তা দেখেই মেহুইশ অপ্রস্তুত হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। আবার এলো আলাউদ্দিন কাপড়চোপড় পরে বাবু সেজে। লজ্জায় তার মুখ এখনো রক্তিম, তা দেখে রিশাদের হাসি পাচ্ছে। মেয়েদের মতো গাল গোলাপি করার আর দরকার নেই আলাউদ্দিন সাহেব। আমি নুডলস বানাচ্ছিলাম, ভুল করে এই কড়াইটা পড়ে গেছে। স্যার, আমাকে ডাকলেন না কেন? আমি করে দিচ্ছি এক্ষুনি। আপনার করতে হবে না, আপনি শুধু বলে দিন চা পাত্তি, চিনি কোথায়, আমি চা করব। মুখ খুলল এবার মেহুইশ। আলাউদ্দিন এগিয়ে গিয়ে সবকিছু এগিয়ে দিতেই রিশাদ তাকে চলে যেতে বলল। মেহুইশ নিজেই নুডলস আর চা করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। রিশাদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবেন না, চা খাবেন? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এসব? লনে বসে খাবো, এখনো ৭টা বাজেনি। আর যাই হোক, লোকজনের ভিড় হবে না। চা ঠান্ডা হয়ে যাবে নিচে যেতে যেতে। হোপফুলি আমি অতটা বোকা আর বর্বর নই। মানে? রিশাদ ভ্রু কুঁচকালো আবারও, তা দেখে মেহুইশ যেন সুযোগ পেল টিপ্পনি কাটার মতো। কথায় কথায় ভ্রু দুটোকে ওরকম কষ্ট না দিয়ে মাথাটা একটু খাটালেই বেশি উপকৃত হবেন, আমার ধারণা। মেহুইশ আর দাঁড়ায়নি।
সত্যিই চলে গেল সিঁড়ি বেয়ে নিচতলায়। লনে ছোট গোল একটা টেবিলে ট্রে নামিয়ে রেখে চেয়ার টেনে বসল। রিশাদও পেছনে পেছনে এসে আরেকটা চেয়ার টেনে বসল। এবার খেয়াল করল চা ছোট্ট একটা ফ্লাক্সে করে এনেছে, সে সাথে দুটো কাপও নুডলসের বাটি টেনে নিয়ে রিশাদ খাওয়া শুরু করল। মেহুইশও তাই করল। তারপরের সময়টা দুজনে টুকটাক গল্প করেই কাটিয়ে দিল। কল্পনার চেয়ে সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল আজকের সকাল মেহুইশের জীবনে। রিশাদের জীবনেও তাই নয় কি? কৈশোরের প্রেম ভ্রমণ, যৌবনের শুরুতে একটা মেয়ের প্রেমে পড়লেও প্রেম করা তার হয়নি। সময়মত বিয়ে হলো ভুল মানুষের সাথে, যে কিনা সময়ের সাথেই আবার হারিয়ে গেল। প্রেম না হলেও নীলিমার জন্য মায়া জন্মেছিল, সেই মায়াকে সম্বল করে আজীবন পার করতে চাওয়ার সাধে ঘুণ ধরল। নীলিমা পালালো আর সন্তানকে করে গেল মা হারা। এরই মাঝে নিজেরই এক ভুল ধারণার জন্যই ইভানের কাছ থেকে মেহুইশকে আলাদা করল। সে চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে, কিন্তু ভাগ্য তো তার বরাবরই সংকুচিত রইল। যতদূর খবর নিয়ে জানা গেল, রাইমা ইভান নয় অন্য কাউকে ভালোবাসে। সেই এক ভুল তার জীবনে মেহুইশকে বেঁধে দিল। বাবার পদচিহ্ন অনুসরণ করেই সে চলল। বাবা যা করল খালার সাথে, সেও কি তাই করেনি মেহুইশের সাথে? তাই তো করল, পার্থক্য শুধু তার কাজ বৈধতাযুক্ত। এক ভোরেই যে আজ সকল ভুলত্রুটি, অন্যায় পাপ তাকে এমন গাঢ়ভাবে নাড়া দিবে কে জানত। আজই উপলব্ধি হল মেহুইশকে সে সম্মানের সাথে নিজের কাছে বেঁধে রাখতে পারে, আর আজই মনে হল মেহুইশের একটা সুন্দর জীবন সে ধ্বংস করেছে, তার প্রায়শ্চিত্ত করা দরকার। মেহুইশ কি চায়? সারাটা দিন খুব হইচইয়ের সাথে কাটল রাইমাদের। তানভীর নিজের পরিচয় হিসেবে রাইমা যে কলেজে পড়ে সেখানেই ইউনিভার্সিটি লেভেলের সিনিয়র বলেছে রিশাদকে। মেহুইশের সাথে আলাদাভাবে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে তানভীর। মেহুইশ এড়িয়ে গেছে তাকে বিভিন্ন ব্যস্ততার অজুহাতে। ইভান সম্পর্কিত কোনো আলোচনা করতে আগ্রহী নয় সে এখন। ইভানকে ভুলে যাওয়া অসম্ভব, কিন্তু রিশাদের সংসারে ভালো একজন বউ আর মা হওয়া অসম্ভব নয়, তাই সে এ বিষয়েই সততার পরিচয় দিতে চায়। সুযোগ পেলে অবশ্যই তানভীরের কৌতূহলও মিটিয়ে দেওয়া যাবে। দুপুরের পর রিশাদকে আর দেখা যায়নি। মেহুইশ নির্জন আর তার মায়ের সাথেই বেশি ব্যস্ত ছিল। রেহনুমাও খুব উৎসাহ নিয়ে লনের ডেকোরেশন দেখছিল ঘুরে ঘুরে। জন্মদিনের অনুষ্ঠানটা তেমন বড় করে না হলেও মোটামুটি নিজেরাই আছে প্রায় ২০-২২ জন। আজকের জন্য লনের সাইডে ট্যুরিস্টদের জন্য ঢোকা বারণ। তিশমা এসে রাইমাদের সাথে যোগ দিল সোৎসাহে। ম্যানেজার বেচারা এখানেও ছাড় পেল না। মিহাঙ্কি পাঙ্কি নামেই তাকে সকলের সামনেই খুব জ্বালিয়ে মারল। দিনের আলো যখন নিভু নিভু, রাত যখন আশি আশি করছে, সন্ধ্যের শেষ আলোটুকু গায়ে মেখে রিশাদ এলো। দু হাত ভর্তি তার শপিং ব্যাগ। সব নিয়ে সে প্রথমে নিজের ঘরেই ঢুকল। রাইমারা দুপুরেই নিজেদের রুম পেয়ে গেছে, তাই সে রুমেই শিফট হয়েছে। মেহুইশ রুমেই ছিল নিজের। দুদিনের জন্য হোটেলে আসা তাদের, তাই বেশি কিছু না নিয়েই এসেছিল। রিশাদ হাতের ব্যাগগুলো ড্রেসিং টেবিলের পাশেই ডিভানের উপর রাখল। ফুপি আর আন্টি কোথায়? রিশাদ জানতে চাইল। নিচেই মনে হয় লনের পাশে ডেকোরেশন দেখছে। কানে দুলজোড়া পড়তে পড়তে কথাটা বলল মেহুইশ। এখানে দুটো শাড়ি আছে একই রঙের।
আমার ফুপি কখনো রংচঙে কাপড় পরেন না, আর আন্টিকেও আমি যে কদিন দেখেছি তিনিও সাদামাটা পরেন। এই দুটো শাড়ি একই রকম, তাদের দিয়ে দিও। আর এখানে 3টে ব্যাগ। মিহাদের বলতে বলতে ব্যাগ 3টা আলাদা করে দেখালো মেহুইশকে। শার্ট, প্যান্ট আর একটাতে মোবাইল ফোন। এগুলো মিহাদের জন্য কেনা। এত কিছু কেন আনতে গেলেন? মিহাদের মোবাইল দরকার নেই। ভয় পেও না, আমাদের মতো বিগড়াবো না তাকে, শুধু ফোনটাই দিচ্ছি, সে খুব খুশি হবে। আর এদিকে একটা শাড়ি আর একটা গাউন আছে। গাউনটা রাইমা নিজেই পছন্দ করে ছবি পাঠিয়েছিল। তাকে ডেকে দিয়ে দিও। কথা শেষ করে রিশাদ বাথরুমে ঢুকল। মেহুইশ ভাবছে শাড়িটা কার। সবগুলো ব্যাগের কথাই বলেছে, কার কোনটা শুধু নির্জন আর তার জন্যই কিছু এনেছে কিনা বলল না। মন খারাপ করে শাড়িটা শপিং ব্যাগ থেকে বের করতেই ছোট্ট একটা চিরকুট বেরুল। নির্জনের মায়ের জন্য এই উপহারটা। হইচইপূর্ণ জন্মদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুরাই বেশি মাতিয়ে তুলেছে সুইমিং পুলের পাশের লনটা। আলোয় আলোয় পরিপূর্ণ অংশটুকুতে নির্জন ছাড়া বাকি প্রত্যেকটা শিশুই এতিম এখানে। আর এই এতিমদের খাওয়ানোর ইচ্ছেটা রেহনুমার। সে চায় জন্মদিন উপলক্ষে যদি কিছু করতেই হয় তবে এতিম কিছু ছেলেপেলেকে খুশি করুক। হতে পারে সেটা একবেলা ভালো মন্দ খাইয়ে, অথবা শীত আসছে কিছু ভালো শীতের কাপড়, অথবা এতিমখানায় বাচ্চাদের স্বার্থে কোনো উন্নতিমূলক কাজ করে। রিশাদের ভালো লেগেছিল রেহনুমার ইচ্ছের কথা শুনে। সে মেহুইশের ইচ্ছে জানতে চেয়েছিল। সেও একই জবাব দিয়েছে, তাই আজকের আয়োজন শুধুমাত্র তাদেরই জন্য করা। রাইমা একটিমাত্র বোন, তাকে ছেড়ে করতে ভালো লাগবে না, তাই রাইমাকে বলেছে আসতে। এই সুযোগ মেহুইশের মাকেও বলা যায় মেয়ের বাড়ি আসতে, তাই তাদেরকেও দাওয়াত করা। আর রাইমার আবদারে তার বন্ধুরাও আমন্ত্রিত হয়েছে। এই আয়োজনে বাদ পড়েনি নির্জনের জন্মদাত্রী নীলিমাও। নীলিমাকে দাওয়াত করার আগে মেহুইশের অনুমতি নেওয়াটাও ভুল হয়নি রিশাদের। আর এখানেই ভুল হয়েছে রিশাদের চিরকুট লেখায়। মেহুইশ শাড়ির প্যাকেট খোলার আগ পর্যন্ত খুব খুশি ছিল এই অনুষ্ঠান নিয়ে। চিরকুটের লেখাটা পড়েই তার মন খারাপ হল, বুক জুড়ে হাহাকারের সৃষ্টি হল। নির্জনকে দ্বিতীয় দফায় তৈরি করছে মেহুইশ। সন্ধ্যায় একবার নতুন পোশাক পরিয়ে ঘুরিয়ে আনা হয়েছে নিচ থেকে। এখন আবার রিশাদ নতুন যা এনেছে তাই পরানো হল। সাদা শার্ট, কালো প্যান্ট আর শার্টের উপরে কালো রঙের কোট। কোটের কলার দেখে বোঝা গেল নির্জনের মায়ের শাড়ির অংশ বিশেষভাবে লাগানো আছে এতে, যাকে বলা যায় ম্যাচিং ম্যাচিং। সবগুলো ব্যাগ হস্তান্তরিত করার পরও 3টে ব্যাগ বাড়তি রইল। একটি নির্জনের ছিল যা সে পরে আছে, অন্যটি শাড়ি নির্জনের মায়ের। তৃতীয়টি খুলতেই বুঝল এটা রিশাদের নিজের জন্য। বাপ ছেলে একই রকম পোশাক পরবে, সেই সাথে তার মায়ের পোশাকও মিলবে তাদের সাথে। বুক ফেটে কান্না এলো। নির্জনকে তৈরি করে রাইমার কাছে দিয়েই সে দ্রুত পায়ে বাথরুমে ঢুকল। ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে পানির ট্যাপ চালু করল। যতটুকু সম্ভব চিৎকার করে কান্না করল। 9টা মাস একেবারেই কম সময় নয়। বিয়ের বন্ধনটাও ঠুনকো নয়। জোর করে হলেও বিয়েটা হয়েছে ধর্মীয় এবং আইনগত দুভাবেই। 9 মাসের এতগুলো দিনরাত্রি ওই বাচ্চা ছেলেটাকে বুকে আগলে কেটেছে তার মা, না হোক মায়ের চেয়ে কমও করেনি। যে মেয়ে কখনো বাচ্চা কোলেই নেয়নি সেই মেয়ে একটা 3 মাসের বাচ্চাকে কোলে তুলেছে, খাবার খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, মলমূত্র পরিষ্কার করেছে নিজ হাতে। সেই মেয়েটা আজকে মায়ের জায়গা পেল না।
কান্না থামছে না মেহুইশের। অসহ্যবোধ করা সম্পর্কটা আজ তাকে কাতর করে ছাড়ল। অপাপবিদ্ধ সেই ছোট্ট মুখখানি চোখের পাতায় ভেসে উঠল তার। ওই মুখের মায়ায় পড়ে গেছে অনেক আগেই। আর সেই মায়া থেকেই তার যত্ন নেওয়া, আদর করা কখন যে অধিকারের ভাবনাটাও মাথায় ঢুকেছে কে জানে। ঋষাদ যখন অনুমতি চাইল নির্জনের জন্মদিনে নীলিমা একটিবার তাকে দেখতে চায় সে কি দিবে। তখনও মনে হয়েছিল ঋষাদের পর নির্জনের উপর একমাত্র অধিকার তারই আছে। তার ভাবনা ভুল, যতই নীলিমা অন্য কারো অর্ধাঙ্গী হোক মা তো সে নির্জনের আজীবনই থাকবে। মে 20। বাথরুমের দরজায় নক করল ঋষাদ। ডাকল বার কয়েক, মেহুইশের নাম ধরে। মেহুইশ জবাব দিল না ইচ্ছে করেই। কেন দিবে সে জবাব ঋষাদের ফরমাইশ শুনতে? তার কি এত দায় পড়েছে? শুনবে না আর কারো কথাই এখন থেকে। চলে যাবে দূরে। অভিমানে বুকের ভেতর চাপা কষ্টের উদ্রেক হল। ঋষাদ ডেকেও জবাব না পেয়ে রুমেই নিজের কাপড় বদলে নিল। রাইমা ফোন করল নিচে যেতে কেক কাটার পর্ব শুরু করতে। নীলিমাও এসেছে অনেকক্ষণ হল। সবাই প্রস্তুত কেক কাটার জন্য, আমি নিচে যাচ্ছি। তোমার হয়ে গেলে এসো জলদি। সুইমিং পুলের নীল পানিতে ভাসছে অসংখ্য ফুলেল প্রদীপ। প্রদীপগুলো নকল, যাকে বলা হয় আর্টিফিশিয়াল। পানিতে থেকেও নিভে যাওয়ার ভয় নেই, আবার এতে তেল সলতেরও দরকার নেই। ভেতরে হয়তো ব্যাটারি জাতীয় কিছু আছে, আর প্রদীপগুলোর আকৃতি দেখতে ফুলের মতো। হঠাৎ দেখলে মনে হয় লাল, কমলা, কাঠালি রঙের জারবেরা ছড়িয়ে আছে পানিতে। তাতে আগুনের ছায়াটাও নেই। জ্বলন্ত প্রদীপগুলোর দিকে একমনে তাকিয়ে আছে মেহুইশ। তার সামনেই বড় টেবিলটাতে সাজানো বড় সাইজের কেক। ঋষাদের কোলে নির্জন, তার একপাশে মেহুইশ, অন্য পাশে রেহনুমা, তার সাথে রাইমা। নীলিমা সামনেই দাঁড়িয়ে আছে। সে এসেই নির্জনকে নিয়ে অনেকটা সময় আলাদা কাটিয়েছে, তবে সেই সময়টাও ঋষাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় ছিল। তারপর আর এক সেকেন্ডের জন্যও নির্জনকে ছুতে দেওয়া হয়নি। মে 20। নির্জনের হাত ধরো। হু বলছি কি, হাত ধরো নির্জনের। কেক কাটবে। মিসেস নীলিমাকে ডাক। মেহুইশ কথাটা শেষ করার সাহস পেল না। সে বলতে গিয়েই দেখল ঋষাদের চোখ বড় বড় হয়ে আছে। তার দৃশ্যজোড়া কঠিন আর চোয়াল শক্ত হয়ে আসায় চুপ হয়ে গেল মেহুইশ। ভয় ভয় হাত রাখল ঋষাদের হাতে। দুজনের হাতের মাঝে নির্জনের ছোট্ট হাতখানা বন্দি পড়ল। তিনটি হাতের বন্ধন দূর থেকেই চোখে জ্বলে উঠল নীলিমার। চিকচিকে হল তার চোখের কোণ, হারিয়েছে কি তা যেন সে আজ বুঝতে পারল। কেক কাটার আগেই বাচ্চাদের প্রত্যেককে খাবার খাওয়ানো হয়েছিল। তখনই ঋষাদ প্রত্যেকের পোশাকের ব্যাগও তাদের হাতে দিয়েছে। কেক খেয়ে বাচ্চারা চলে যাবে, তাই ঋষাদ নিজ দায়িত্বে তাদের পৌঁছে দিতে যেতে চাইল। নির্জন তার কোলে থাকায় মেহুইশের কাছে এগিয়ে গেল। অন্যমনস্ক মেহুইশের তখনও খেয়াল নেই কোনো কিছুর। চুপ এক কোণে চেয়ার টেনে বসেছিল সে। নির্জনকে মেহুইশের কোলে বসিয়ে দিয়ে আসতে বলল, সোনা বাবা আমার, তোমার মায়ের কাছে থাকো বাবা, এক্ষুনি ফিরে আসব। চকিতে তাকালো মেহুইশ। ঋষাদের চোখে ইশারা, সেই সাথে আশ্বাস। নির্জন তার কোলে বাবা বলে কান্না করছে, ঋষাদের হাত খামচে ধরেছে সে। মেহুইশের কানে এখনো বাজছে,
তোমার মায়ের কাছে থাকো। ঋষাদ কি তাকেই নির্জনের মা বলে সম্বোধন করেছে? ঋষাদের চোখের ভাষা তো তাই বোঝাল। তবে সেই চিরকুটে নির্জনের মা কি তাকেই বলেছে? শাড়িটি কি তারই জন্য ছিল? নীলিমা তো গাউনের মতো ড্রেস পরে এসেছে। মেহুইশের মাথা ঘুরে গেল। এত বড় ভুল সে কি করে করল? সকল আনন্দ নিজের ভুল ধারণার জন্য খারাপ হয়ে গেল। ফোলা ফোলা চোখ আর গুমোট থাকা মুখের আবহাওয়া বদলে গিয়ে লজ্জায় লালচে হল মেহুইশের গাল। কোলের উপর থাকা নির্জনকে সীমাহীন আনন্দে জড়িয়ে ধরে গালে গাল ছুঁল। এত বোকামি সে কি করে করল? আজকে ভোরটা তার সবচেয়ে আনন্দময় আর সন্ধ্যাটা গেল বোকামিময়। কি যে করিস না মেবিস তুই? অস্পষ্ট স্বরে স্বগতোক্তি করল, আবার অবাকও হল। সে কি ঋষাদের সুরে নিজেকে ডাকল? নিচে আর এক মুহূর্ত নয়। ঋষাদ চলে গেছে এতিম বাচ্চাদের নিয়ে। ফিরতে তার দেরিই হবে। রাইমারা এখনো হইচই করছে নিজেদের মতো, সেই সাথে কেক মাখামাখিও। নীলিমা এখনো বসেছিল কাছেই, কোথাও উঠে এসে মেহুইশের কাছে নির্জনকে চাইল। ইচ্ছে না হলেও দিয়ে দিল নীলিমার কোলে। ছেলেটা কেঁদে উঠল, ভাঙা স্বরে মা মা করে ডাকল মেহুইশকে। কিন্তু নীলিমা জোর করেই তাকে নিয়ে হেঁটে হেঁটে শান্ত করার বৃথা চেষ্টায় লেগে গেল। এখানে দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক হবে, তাই মেহুইশ চলে গেল অনুষ্ঠানের জায়গা ছেড়ে। নিজের ঘরে গিয়ে শাড়ির ব্যাগটা হাতে নিতেই মনে হলো ভুল করেছে। ঋষাদ নিশ্চয়ই নিচে তাকে পুরনো ড্রেসটাতে দেখে অবাক হয়েছিল। রাগও কি হয়েছিল তার? বলতে তো পারত, নতুন শাড়িটা কেন পরলে না? তাতে নিশ্চয়ই মেহুইশের ভুল ভাঙত। বড্ড বদখত স্বভাব লোকটার। চাইলেই শুধরে যেতে পারে, শুধরে দিতে পারে। কিন্তু না, সে তো ঋষাদ রায়হান খান, মিজাতা। তার ভাবসাবই আলাদা। নির্জনটা কি এখনো কাঁদছে? রাইমাকে ফোন করে জেনে নিল মেহুইশ। নির্জনের কান্না থেমেছে, এখন সে রেহনুমার কাছে আছে। ফোনটা রাখতে গিয়ে সময় দেখল রাত 11টা বেজে গেছে। নিস্তব্ধতার বিন্দু মাত্র সুযোগ নেই আজ হোটেলটাতে। দোতলার রেস্টুরেন্ট কি 3 তলার কাপল স্যুট অথবা 4 তলার সিঙ্গেল রুম, সবগুলোতেই পর্যটকদের ভিড়। গিজগিজ করছে আজকে সমুদ্রের তীরও। আজকে কি কোনো বিশেষ দিন? নাকি বাংলাদেশের সব মানুষ আজকেই এসেছে কক্সবাজারে? শাড়িটাকে এলোমেলো করে আবার গায়ে জড়িয়ে নিতেই মন ভরে গেল। আয়নায় নিজেকে দেখে মনে হলো এই কালো রংটা আজকে তাকে দ্বিগুণ সুন্দরী করে তুলছে। আর ভাবতে ইচ্ছে করছে না, বরং শাড়িটা গায়ে দিতেই ইচ্ছে হচ্ছে ভীষণ। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। ঋষাদ এসে নক করল। নির্জন ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হল। ঘরে মৃদু আলো জ্বলছে কমলা রঙের। দরজা খুলতেই ঋষাদের মুখটা হা হয়ে রইল। অল্প আলোতেই মেহুইশের ঠোঁটের গাঢ় লাল রং স্পষ্ট চোখে পড়ছে। সন্ধ্যাতেও তার ঠোঁটে এত গাঢ় রং ছিল না। পরনে তার চকমকে কোনো পোশাক ছিল না। বাইরেই দাঁড়িয়ে থাকবেন? মেহুইশের কথায় সম্বিত ফিরল যেন ঋষাদের। সে ঘরে ঢুকে দরজা লাগিয়েই সোজা বাথরুমে প্রবেশ করল। মেহুইশও পেছনে পেছনে বাথরুমের দরজায় দাঁড়িয়ে ডাকল, শুনুন। ঋষাদের মন বলল আজ সে চমৎকার কোনো কথা অথবা দারুণ কোনো উপহার পেতে চলেছে মেহুইশের কাছ থেকে। প্রথম ডাকেই সে জবাব দিল না। মেহুইশ পুনরায় আগের মতোই ডাকল, শুনুন।
হ্যাঁ বলো, অনেকটা নিজের গাম্ভীর্য অবদল রেখেই সে জবাব দিল। সকালে তো চা ব্রাশ না করেই খেলেন, এখন সময় হলে ব্রাশ করে তবেই আসুন। কি? দরজা, জানালা, এমনকি বেলকনির দরজাটাও লাগিয়ে দেওয়া হয়েছে ঘরের। যতটুকু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আসা যাওয়া করছে তা বোধহয় ওই দেওয়ালের উপর ঘুলঘুলির ফাঁক বেয়েই। রাতের নিশ্ছিদ্র অন্ধকারে বিনিদ্র কোনো প্রাণী কি আছে কক্সবাজারের বালুভূমিতে? মেহুইশ মৃদু আলোতেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তার দৃষ্টি সামনে থাকলেও সে দেখতে পাচ্ছে না কিছুই। চোখের পাতা অনড় আর ঝাপসা। ঝপাত ঝপাত পানি ছিটিয়ে মুখ, হাত, পা ধুয়ে তবেই বাথরুম থেকে বের হল রিশাদ। হাসির দমকে সোজা দাঁড়াতে পর্যন্ত পারছিল না একটু আগেও। কি বোকা মেয়ে, সেই সকালে ব্রাশ না করে চা খেয়েছিল। ধরেই নিয়েছে রিশাদ আর দাঁতই মাজেনি। দুপুরেই তো গোসলের আগে সে ব্রাশ করেছে, শেভ করেছে, তারপরই গোসল। বাথরুম ছেড়ে বেরিয়েই সে মুখ হাত মুছে বিছানায় বসল। তখনও মেহুইশ আয়নার সামনে, তবে এখন আর অন্যমনস্ক নেই। হাতের চুড়ির ঝনাত ঝনাত শব্দ তুলে হাত নাচিয়ে লোশন মাখছে। রিশাদের একবার মনে হল বলে, এত শব্দ করলে ছেলেটা উঠে যাবে। পরক্ষণেই মনে হল থাক, আজ নির্জনও জানুক তার আধ পাগল মা এই মাঝরাতে কেমন পাগলামি করছে। মেহুইশের মনের খবর রিশাদের অনেক আগেই পড়া হয়ে গিয়েছে, তবুও সে আগ বাড়িয়ে ধরা দেয়নি। ইচ্ছে হয়নি তা নয়, বরং তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল ঝড় বাদলের রাতগুলোতে বুকের কাছে জড়িয়ে রাখতে তাকে। মনের মধ্যে শুঁয়োপোকারা কুটকুট করে কামড়ে ধরে উত্ত্যক্ত করত মেহুইশকে ছুঁয়ে দেখতে। ঘুম ভাঙানিয়া পাখিরাও পাহাড়ি বাড়িতে যন্ত্রণা দিত মেহুইশের কাছে ক্ষমা চাইতে। কোনোটাই করা হয়নি রিশাদের এ পর্যন্ত, সুযোগ এসেও আসেনি কখনো মন খুলে কথা বলার। স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আচরণ তারা লোক সম্মুখে অনেক আগে থেকেই করছে, কিন্তু কখনো আড়ালে তাদের ভাব হয়নি। আজকে মেহুইশের আচরণ অন্যরকম। সন্ধেবেলায় মেহুইশ যে নাক ফুলিয়ে, গাল ফুলিয়ে কেঁদেছে খুব, তা রিশাদ বুঝতে পেরেছে। নির্জনকে ঘুমানোর আগে খাইয়েছিলে কিছু? সন্ধ্যায় তো কিছুই খায়নি। আপনার কি মনে হয়? সোজা করে বললেই হয় খাইয়েছ। না, আমি সোজা কথা বলতে পারি না। কবে থেকে? যবে থেকে আপনি এসেছেন আমার জীবনে, কথাটা বলেই চোখ মুখ বন্ধ করে জিভে কামড় বসাল। কথাটা এভাবে না বললেও হতো। হঠাৎ করেই ঘরের আবহাওয়াটা ভারী হয়ে গেল। মেহুইশ যে কথাটা বাজে ইঙ্গিত করে বলেনি তা যেন রিশাদ বুঝে গেল। সে কথা ঘোরাতেই ফটাফট বিছানা ছেড়ে জিজ্ঞেস করল, ঘরে কি কিছু খাওয়ার মতো আছে? মানে? আমতা আমতা করে কিছু বলতে চাইল মেহুইশ। রিশাদ তাকে থামিয়ে দিল। আচ্ছা, আমি রেস্টুরেন্টে দেখছি। তুমি কিছু খেলে বলো। শুনুন, রিশাদ দরজা খুলতেই ডেকে উঠল মেহুইশ। মাথা নত করে ঘুরে দাঁড়িয়েছে সে রিশাদের দিকে। কণ্ঠস্বরও ভারী হয়ে এসেছে তার। ধরা গলায় আবার বলল, আমি অন্য কিছু মিন করে বলিনি। কথাটা শুধু মজা করে থেমে গেল মেহুইশ। তার কথা শেষ হওয়ার আগেই রিশাদ দরজা আবার লাগিয়ে ফিরে এসেছে তার কাছে। মুখোমুখি, চোখাচোখি হল দুজনের। অল্প আলোয় অস্পষ্ট দেখছে দুজন দুজনকে। ঘরময় নিস্তব্ধতার রেখায় আঁচড় কাটছে দুজনের নিঃশ্বাস। পা থেকে মাথা পর্যন্ত মন ভরে দেখার ব্যর্থ চেষ্টা রিশাদের। নিজের একটা হাত সামনে তুলে ধরে ইশারা করল।
আধো আলোয় ইশারাটুকু বিফলে গেল না। নিঃশব্দে মেহুইশ হাত বাড়িয়ে ধরে নিল রিশাদের বাড়িয়ে দেওয়া হাত। হাতে হাত রেখেই দুজন এগিয়ে গেল বেলকনিতে। কাচের স্লাইডিং ডোর খুলতেই এক দমকা হাওয়া ছিটকে দুজনের চোখে মুখে। বেলকনির সবগুলো কাচ লাগানো নেই বলেই হয়তো মধ্যরাতের বাতাসের গর্জন কানে এসে তালা লাগিয়ে দিল। রিশাদ গ্রিলের সামনের পর্দা সরিয়ে কাচ লাগাল, দেয়াল হাতড়ে বাতি জ্বালালো আর মেহুইশ এগিয়ে পর্দা টানল। এখন আর বেলকনিটাকে আগের মতো লাগছে না। রূপ বদলেছে তার। বেলকনিটাকে এখন ডিম্বাকৃতি একটা ঘরই মনে হচ্ছে। রিশাদ মনে মনে প্রস্তুতি নিল, এই তো সময় ক্ষমা চাওয়ার, নিভৃতে মনের সকল কথা বাতাসে বাতাসে ছড়িয়ে দেওয়ার। ভুল শুধরে মেহুইশকে আপন করে একটা জীবন কাটিয়ে দেওয়ার অনুমতি নিতে এখনই সময়ে। আলোয় আলোয় পূর্ণ হয়ে উঠেছে বেলকনি রূপী কক্ষটা। মেহুইশের চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, কানের দুল এমনকি গলায় থাকা পাতলা চিকন চেইনটাও ঝকমকিয়ে চোখ ধাঁধালো রিশাদের। চোখ বুজে গুছিয়ে নেওয়া কথাগুলো নিঃসীম প্রায় তাকে ছেড়ে পালিয়ে গেল বহুদূরে। ফ্লোরে পাতা ম্যাট্রেসের উপর আলতো করে বসে পড়ল মেহুইশ, যেন সে বসতে গেলেই ফ্লোর কাঁপবে, ধুলো উড়বে। মুখোমুখি রিশাদ যেন বলতে চায় হাজারো কথা, অথচ তার চোখ বলছে চুপিসারে সময় যাক স্রোতের মতো। হাতের তালুতে হাত মিলিয়ে কাছে টেনে আনল মেহুইশকে। গুছিয়ে রাখা কথাটা নেই আর ধারে কাছে, গুছিয়ে রাখা কল্পনাটা ঠিকই আছে মস্তিষ্কে। আমি কিছু বলতে চেয়েছিলাম তোমায়। রিশাদের গলার স্বর নিজের কাছেই অচেনা ঠেকল। মেহুইশ কিছু বলল না, শুধু চুপচাপ এগিয়ে আসলো আরও কাছে। যতটা এলে দেহের তপ্ততা অনুভব করা যায়। সেই তপ্ততায় অজস্র প্রজাপতি উড়াউড়ি করে ফরফর শব্দ তুলছে রিশাদের কানের কাছে। খেই হারিয়ে ফেলছে সে ধীরে ধীরে। কি বলতে চেয়েছিল তাই তো ভুলে গেছে এখন। শক্ত পুরুষালী হাতটা রিশাদের আপনা আপনি উঠে এলো মেহুইশের গ্রীবরাদেশ ছুঁয়ে গালের কাছে। গা শিরশিরানি উত্তেজনা মেহুইশের পাতলা দুটি ঠোঁটে কাঁপন তুলল। শাড়ির আঁচল সরে গেছে অনেকটা। আবেশে চোখ বুজে আছে মেহুইশ, রাতের আধার ঘন হোক তারই চোখের পাতায়। কত কথা বলার ছিল তার নিজেরও। কোথায় গেল সেই কথার ঝুড়ি? স্পর্শের মত্ততায় বিভোর হয়ে কথারা আজ ছেড়ে গেছে তাদের। রিশাদের অবাধ্য হাতের নিষিদ্ধ বিচরণ মেহুইশের অষ্টাদশীতে ফেলে আসা মনটাকে আজ টেনে হিচড়ে 23-এ পড়া দেহের ভেতর নতুন করে বসিয়ে দিচ্ছে। ঠোঁটের কাছে ঠোঁটে এনেও থমকে গেছে রিশাদ। গভীর মনোযোগে দেখতে লাগল মেহুইশের রক্ত রঞ্জিত পেলব দুটো ঠোঁট, মেঘের ছাউনির মতো ঘন পাপড়িতে ঢাকা বন্ধ দুটি চোখ, আর খাজ কাটা চিবুকটাকে। এত মায়াবী, এতটা গভীর, এতই মনোহারিণী রূপ কি সে এই প্রথম দেখল? থমকে গেছে নিঃশ্বাস তার মেহুইশের এই রূপ দেখে। দম কি আছে তার নিজেকে সামলানোর? রিশাদের থমকে যাওয়ায় চোখ খুলে নেয় মেহুইশ। চোখে চোখ রেখে বুঝতে চায় রিশাদের চোখের ভাষা। আগ বাড়িয়ে আলতো ছোঁয়ায় রিশাদের ঠোঁটে চুমু খেয়ে যেন আহ্বান জানাল রিশাদকে সে। এই আহ্বানের সুপারিশ ছিল কাছে আসার, যা রিশাদের অগ্রাহ্য করার মতো সাধ্য হল না। নিমেষেই ভুলে গিয়ে সকল ভয়, জোরতা আর নিজের করা ভুল। এই মুহূর্ত একান্তই হঠাৎ পাওয়া প্রেয়সী লতার মতো দেহখানায় নিজেকে ভাসিয়ে দেওয়ার। তারপরের সময়টুকু কেটেছে তাদের প্রথমবার ভালোবাসায়, দেহের খেলায়।
রাত গড়িয়ে ভোর নেমেছে জগৎ সংসারে মিষ্টিমধুর আদরে মেখে। ভোর রাতে ঘুমে ঢুলুঢুলু মেহুস ঋষাদের কানের কাছে মুখ রেখে বলল, অনেক হয়েছে, এবার ছাড়ুন, ঘুমাবো। ছাইরঙা অন্ধকারে গুমরে থাকা বেলকনিটায় অনেক আগেই আলো নিভেছে। দুজন মানুষ আচম্বিতেই মেতে উঠেছিল দেহের ক্ষুধায়, আদিম নেশায়। নগ্ন মেহুইস শীতের রাতের বালাপোষের মতোই ঋষাদকে জড়িয়ে নিয়েছিল নিজের মাঝে। সকাল থেকেই সমুদ্র পাড়ে তানভীর চিন্তিত মুখে হাঁটছে। কালকে সে ঢাকায় ফিরবে, সাথে রাইমার বন্ধুরাও। রাইমা থেকে যাবে আরো কিছুদিন তার দাদাভাইয়ের বাড়িতেই। চিন্তার কারণ তার সেটা নয়, চিন্তা হলো মাস অনেক হলো মায়ের কাছে শুনেছে ইভান ভাই বিয়ে করেছে। আত্মীয় স্বজন সবাই জানত ভাইয়া মেহুইস নামের এক মেয়েকে ভালোবাসে, আর তানভীর তো সেই মেয়েকে সামনে থেকেও দেখেছে। রাইমার ভাবি মেহুইস তার ভাবি মেহুইস হওয়ার কথা ছিল। তবে কি ঘটনা সত্যি রাইমার ভাই জোর করে? একা একা ঘুরতে বেরিয়েছ? ঋষাদের কথায় তানভীরের ভাবনায় ছেদ ঘটল। চমকেছেও খুব আচানক কথা শুনে। খালি পায়ে তীর ঘেঁষে হাঁটার ছলে দূর থেকে আসা ঢেউয়ে পা ভিজিয়ে নিচ্ছে তানভীর। জি না, মানে সবাই এখনো ঘুমুচ্ছে। ঘুরতে এসে যদি ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করবে তবে আসার কি দরকার ছিল? তাই আমি একাই বেরিয়ে পড়েছি। ঋষাদ খেয়াল করেছে তানভীর তাকে দেখে ভরকে গেছে। হয়তো নিজেকে স্বাভাবিক দেখাতেই ওরকম ফতাফত জবাব দিচ্ছে। ঘুমাতেই যদি আসা তবে বাড়িতে থেকে ঘুমানোই ভালো। পাহাড়, নদী, সমুদ্র আর জঙ্গল এদের পাশে এসে যদি গভীরভাবে অনুভবই না করো তবে আসাটাই বৃথা। সমুদ্রের ঢেউ আর গর্জন মন আর মনের ভেতর জমে থাকা সকল ক্লেশ নিংড়ে দেওয়ার ক্ষমতা রাখে। তা তুমি কি নিয়ে পড়াশোনা করছো যেন? শেষের কথাটা বলেই ঋষাদ তানভীরের দিকে তাকাল। চলতে চলতে কথা হচ্ছিল, দুজনে হঠাৎই যেন পা থেমে গেল। ঋষাদের চোখে চাইতে সাহস হয় না তার, তবুও একবার চেয়ে দেখল। ঋষাদ কি কিছু আন্দাজ করেছে? কেমিস্ট্রিতে অনার্স লাস্ট ইয়ার। রাইমা খুব ভীতু স্বভাবের, তার ধারণা দাদাভাই শুধু তাকে শাসনই করে। সে কারণেই মন খুলে কখনো মনের সবটা আমায় বলতে পারেনি। অথচ সে জানেই না তার দাদাভাই তাকে শুধু নিজের বোন নয়, সন্তানের মতোই ভালোবাসে, স্নেহ করে। তুমি শুধু সিনিয়র হিসেবেই আসনি কালকে, তা আমি আগেই জেনেছি। তানভীর জমে গেল নিজের জায়গায়। ঋষাদ কি তাকে ওয়ার্ন করতে চায়? অর্থবিত্তের সমতা নিয়েও কি কোনো কথা বলবে? সে তো রাইমাকে সত্যিই খুব ভালোবাসে। অর্থের দিকে সে রাইমাদের যোগ্য কখনোই হতে পারবে না, কিন্তু সম্পর্কের দিক থেকে সে পরিপূর্ণ সুখী, রাইমাকে অবশ্যই রাখতে পারবে। ভাইয়া আমরা ইতস্তত করছে তানভীর, তা দেখেই ঋষাদি আবার বলল, পড়াশোনা করে ভালো কিছু করো, ততদিনে রাইমাও নিজের পড়ালেখায় আরেকটু এগিয়ে যাক। আর হ্যাঁ, আমার বোন ঠিক ততদিনই পড়বে যতদিন সে চায়। ঋষাদের কণ্ঠস্বর কঠিন আর গাম্ভীর্যের ধার অতুলনীয়। তানভীর ভয় পাবে না করেও যেন ভয় পেল কিছুটা। তবে সে সৎ এই ভেবে আশ্বাসও দিল নিজেকে। ঋষাদের ফোন আসায় সে কথার সমাপ্তি টেনে চলে গেল হোটেলে। ঘুম থেকে উঠেই মেহুইস মাইমুনার পেছনে পেছনে ঘুরছে সুই সুতা নিয়ে। একটু পরেই তারা আবার ফিরে যাবে তাদের পাহাড়ি বাড়িতে। মাইমুনা আর মিহাদ ঢাকায় ফিরবে বলেছে এখান থেকে আজকেই, তাই মেহুইস বলছে,
যেতে হয় যাও, আটকাবো না, আগে আমার নাক ফুরিয়ে দাও। বিকেলের নরম আলোয় গা ধুয়ে ঝাঁকেও ঝাঁকেও উড়ে যাচ্ছে শঙ্খচিলের দল। কোথায় যাচ্ছে তারা, কোথায় তাদের ঘর? মেহুইশের খুব জানতে ইচ্ছে হল। রিশাদের কাছে জেনে নিবে এক্ষুনি, আগে সে ঘরে আসুক। বেলকনির সব কটা পর্দা সরানো, কাঁচ খোলা। ঝড়ের বেগে সমুদ্রের হাওয়া পশ্চিম থেকে ঠেলে বাঁক নিয়েছে, আর সেই বাঁকেই মেহুইশদের এই বেলকনিটাতে ঝপাট মেরে জায়গা নিচ্ছে সানন্দে। মেহুইশের সর্বাঙ্গে মরা রোদের আলো আলতো করে মাখিয়ে দিচ্ছে সুযোগ পেয়ে। সন্ধে নাগাদ ফিরবে আজ মেহুইশেরা তাদের পাহাড়ি বাড়িতে। অনেক বলেও মিহাদ, মাইমুনা কাউকেই সঙ্গে নিতে পারছে না তারা। ব্যবসাটা নতুন, এখনই এমন বন্ধ ফেলে রাখলে গ্রাহক পাবে কি করে? মিহাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এই সেই আরও কত যুক্তি দেখিয়ে তবেই রাজি করেছে সবাইকে। মেহুইশ সকালে মজা করেই বলেছিল যেতে হয় যাও, আটকাবো না। সে কি জানত তার মা আজ সত্যিই চলে যাবে। এতগুলো দিন পর মাকে পেয়ে তার আনন্দের সীমা ছিল না। এখন আবার সেই আনন্দ মিলে যাচ্ছে দিনের দুটি মিলিয়ে যাওয়ার আগেই। রিশাদ গেছে প্রাইভেট গাড়ির জন্য লোক পাঠাতে স্ট্যান্ডে। মাইমুনা বাসেই যেতে চেয়েছিল। রিশাদ কিছু বলবে তার আগেই রেহনুমা বলল, অত কথা বলবেন না। দুদিন তো মেয়ের কাছে থাকলেন না, এখন আবার যাওয়ার ব্যবস্থা নিয়েও আপনার কথা শুনতে চাই না। রিশাদ যা, কাউকে পাঠা গাড়ির ব্যবস্থা করতে। মাইমুনা খুশি হয়েছে রেহনুমা আর রিশাদের আচরণে। বদলেছে রিশাদ সবটাই, আর এই বদল তার মেয়ের ভবিষ্যতের জন্য মঙ্গল বয়ে আনুক, এমনটাই আল্লাহর কাছে তার চাওয়া। মেহুইশ মায়ের সাথে অভিমান করেই নিজের ঘরের বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। তখনই চোখে পড়ল অদূর সাগরের উপর ভাসতে থাকা শঙ্খচিলের ঝাঁক। মন খারাপের পর্দা সরে একটুখানি মন ভালো করা এই দৃশ্য দেখতে দেখতেই ভাবুক মেহুইশ টের পেল তার পেছনে কেউ একজন চুপটি করে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় একইভাবে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিল তানভীর। অপরিচিত কণ্ঠের খাকরি নিজের ঘরে শুনতে পেয়ে চকিতে ফিরে তাকালো মেহুইশ। ঘরে রিশাদ নেই, নেই ফুপু, রাইমা, মা কিংবা মিহাদ। তানভীর একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে দেখেই ভরকে গেছে সে, প্রচণ্ড রেগেও গেছে। তুমি এই ঘরে কি করছো তানভীর? বিনা অনুমতিতে প্রবেশই কেন করেছ? এ কেমন অসভ্যতা! প্রথমেই বলছি আমি দুঃখিত এভাবে ঘরে প্রবেশ করার জন্য। এভাবে আসা ভালো ম্যানার্সে পড়ে না আমি জানি, কিন্তু সময় কম বলেই এভাবে এসেছি। রিশাদ ভাইয়ার মুখে শুনলাম আপনারা চলে যাচ্ছেন কোথাও, তাই কৌতূহল মেটানোর তাড়ায়। অনুমতি ছাড়াই কোনো মেয়ের ঘরে ঢুকে যাবে তাই না তানভীর? তানভীরকে কথা শেষ করতে না দিয়েই বলল মেহুইশ। সত্যিই দুঃখিত মেহুইশ আপু, কিন্তু আপনি ইভান ভাইয়াকে কেন ছেড়ে দিল না? দিস ইজ নান অফ ইউর বিজনেস তানভীর। ডোন্ট বি রুড মেহুইশ আপু, আই জাস্ট সে দ্যাট। মেবিশ, তুমি কি তৈরি? দরজার সামনে এসেই রিশাদ ডাকল। মিহাদ আর মাইমুনার সাথেই তারাও রওয়ানা দিবে, নিজের গন্তব্যে ভেবেই এসেছিল মেহুইশকে ডাকতে। রিশাদের রাগ বরাবরই চট করে আসে, তানভীরকে দেখেও রাগের উদ্রেক হচ্ছিল, কিন্তু সেই রাগের বর্ষণ হল না মেহুইশের মুখ দেখে। চোখ দুটো ছোট ছোট, নাকের পাটা ফুলে আছে, সেই সাথে তার কপাল কুঁচকে যে রেখার উৎপত্তি তা বিরক্তির নয়, রাগেরই আভাস। কষ্ট হলেও নিজের রাগকে আয়ত্তে আনা অনেকটাই শিখেছে রিশাদ।
এখন তাই শিখে যাওয়াটাকে কাজে লাগিয়েই রাগ সংবরণ করেছে, অন্যথা তানভীরের এভাবে মেহুইশের সামনে দাঁড়িয়ে থাকা জনমের মতো শেষ করে দিত। আমি তৈরি, 2 মিনিটেই আসছি ওর প্রশ্নের জবাব দিয়ে। কঠিন চাহনি তানভীরের দিকে তাক করে রেখেই মেহুইশ বলল রিশাদকে। রিশাদ একবার এগিয়ে আসতে গিয়েও আবার ভাবল না আগানোটাই উচিত। তারা দুজন যে দুজনকে চেনে এ ব্যাপারে রিশাদের কোনো সন্দেহই নেই, বরং সে আজকে জেনেই গেছে পরিচয়ের যোগসূত্র কোথায়। ইভান হল তাদের পরিচয়ের শিকড়। রিশাদ নেমে গেছে দোতলা থেকে নিচতলায়। সম্পর্কের গোড়া মজবুত করতে যতটা করা লাগে ঠিক ততটাই সে করবে বাকিটা জীবন। সবাই তো আর নীলিমা নয় যে পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে সুযোগ সন্ধানী হবে। তানভীর তো ইভানের আপন ভাই নয়, তবুও আত্মীয়। ইভান কি কখনো কিছু করবে তানভীর রাইমার জীবনে? গাড়ির কাছে যেতে যেতে এলোমেলো কত ভাবনাই তার মস্তিষ্কে প্রবেশ করল, কিছুটা বোনের ভবিষ্যৎ নিয়ে আর কিছুটা মেহুইশের মনের অবস্থা পরিবর্তনের ভয়। তানভীর, আমি এখন একজনের বিবাহিতা স্ত্রী। ইভান এখন শুধুই অতীত আমার জীবনে। যেভাবেই হোক আমরা আলাদা হয়েছি এবং দুজনেই নতুন দুজন মানুষের জীবনের অংশ এখন। তুমি যাকে ভালোবাসো আমি তারই ভাইয়ের বউ। তুমি আমার অতীত নিয়ে মাথা ঘামিয়ে নিজেদের সম্পর্কের সুষ্ঠুতা নষ্ট করো না। ঝগড়া বা অন্য কোনো কারণ ছাড়াই আমরা আলাদা হয়েছি, কিন্তু আমরা অন্য আর 10 জন প্রেমিক প্রেমিকার মতো বিয়ের সম্পর্ক ভেঙে পালাবো না। ভাগ্যের হাতে না চাইতেও কিছু জিনিস ছেড়ে দিতেই হয়, এছাড়া করার কিছু নেই। বিয়েটাও তেমনই একটা অংশ আমাদের জীবনে যা উপরওয়ালা আগেই ঠিক করে রেখেছিলেন। যাই হোক, তুমি আমার চেয়ে ছোট না হলেও আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম ইভানের কারণে। আজও তোমাকে ছোট ভাইয়ের মতোই ভাবছি রিশাদ সাহেবের ছোট বোনের হবু বর হিসেবে। শেষ বাক্যটা বলার সময় মেহুইশ মুচকি হাসল। তানভীর বেশ উত্তেজনা বোধ করল। রাইমার হবু বর? তার মানে কি প্রিয় মানুষটিকে পাওয়া সহজ হল তার জন্য? সকালে রাইমার ভাইয়ের কথাবার্তাতেও পজিটিভ সাইন ছিল তাদের সম্পর্কের প্রতি। এখন আরও সহজ লাগছে মেহুইশ আপুর কথায়। তানভীরের মুখে চোখে আনন্দের ঝিলিক ছিল যা মেহুইশের চোখে ধরা পড়েছে। ভালো লাগে তার যে যাকে চায় তাকে পেতে দেখলে। একটা সময় নিজেরও তো স্বাদ ছিল প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকার। রিশাদকে সে ভালোবাসে না, হয়তো কখনো বাসতেও পারবে না, কিন্তু রিশাদের জীবনের বিষাক্ত অতীত আর অভ্যাসে বাধা পড়ে সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা সে নিজও মনে করে নিয়েছে। করুণা নয় বরং দায়িত্ব হিসেবেই পালন করবে সম্পর্কটাকে। আমাদের দেরি হচ্ছে তানভীর, চললাম। ভালো থেকো আর সৎ থেকো মেয়েটার প্রতি। কেন জানি ভরসা হয় তোমার ওপর, তুমি কখনো কষ্ট দেবে না রাইমাকে। তবুও অনুরোধ রইল ভাই, সম্পর্কটাকে সৎভাবে এগিয়ে নিয়ে যেও। রাইমা সত্যিই খুব ভালো মেয়ে। দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত একসাথে একই বন্ধনে জুড়ে থাকতে পারি। কথা শেষ করে তানভীরই আগে বের হলো ঘর থেকে, তারপরই মেহুইশ বেলকনির পর্দা কাজ সব লাগিয়ে ঘর লক করেই বের হলো। নির্জন আগে থেকেই বাইরে ছিল। সেই নিচতলায় গুটি গুটি পায়ে ছুটোছুটি করছিল, সেই সাথে তার আধখানি বুলিতে মাতিয়ে দিচ্ছিল সবাইকে। মেহুইশ নিচে আসতেই মাইমুনা ডাকল তাকে। মন খারাপ হলো মা, মেয়ে দুজনেরই, তবুও নিয়মের পথে বাধা তৈরি সম্ভব নয় বলেই আলাদা হয়ে দুপথে রওয়ানা দিল। মিহাদ আর মাইমুনা ঢাকার পথে আর মেহুইশরা চট্টগ্রামেই তাদের সেই পাহাড়ের বুকে। পাহাড়ি জনপদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা মেহুইশের নজরে পাহাড়ি হাটবাজার।
কত রকম আদিবাসী একসাথে হয় তখন। আজও হাট বসেছে আর নিজেদের বাড়ির কাছাকাছি এক বাজার। মেহুইশ জেদ করল সে ওই বাজারে ঘুরবে। আজ সাথে নির্জন আর ফুপিও আছে, তাই জেদ আরও জোরালো হলো তার। সন্ধে ঘন হয়ে রাত নামছে ধরণীতে। এ সময় পাহাড়ি পথে চলতে বড্ড ভয় ঋষাদের, যখন তার সাথে নির্জন থাকে। কিন্তু মেহুইশকে বোঝানো হলো না তার ভয়টা। বাধ্য হয়েই গাড়ি থামাতে হয়েছে তার। বাজার বসেছে দুপুরের পরই, কিন্তু সন্ধ্যের পর তা জমেছে খুব। খাদ্যসামগ্রী থেকে কাপড়, বাঁশ, মাচার তৈরি জিনিস, নারীদের প্রসাধনী, ছাগল, হাঁস মুরগি কিছুই বাদ নেই এতে। শীত আসি আসি করছে, হালকা হিম বাতাস গায়ে থেকে থেকে কাঁপুনি দিচ্ছে। শীতের আগমনী এই হাওয়া মনের কোণে জমে থাকা বিষণ্ণতাকে জমিয়ে দেয় আশ্লেষে। ঋষাদ গাড়ি থেকে নামার আগে তার ওয়ালেট চেক করল। খুচরো কিছু পয়সা আছে কিনা তার জানা নেই। এখন বাজারে ঢোকা মানে ফুপি কিছু বেতের তৈরি জিনিস কিনবে, মেহুইশ নিশ্চয়ই একটা কাজল আর একটা ছোট্ট খেলনা কিনবে। প্রতিবার তারা তাই করে আর বিপদে ফেলে ঋষাদকে। তারা এমন সব জিনিস কেনে যার দাম 500 হয় না, আর ঋষাদের পকেটে বরাবরই টাকা বলতে কয়েকটা 500 টাকার নোট অথবা তার কার্ডগুলোই থাকে। আগেরবার মেহুইশ ইঙ্গিতে তাকে অপমান করেছিল। সেই অপমানের ঝাল সে মিটিয়েছিল তার বোকাসোকা ম্যানেজারের উপর। কিন্তু আজও যদি অপমানিত হতে হয় সে ঝাল মেটানোর জন্য, তো আজ ম্যানেজারও নেই। শালা এই কপালটাই খারাপ, নইলে কি আর বোকাসোকা ম্যানেজারটার প্রেম হয় তিশমার মতো মেয়ের সাথে। ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল আমার সকল সুখের চাবি ম্যানেজারকে। আগেই বোঝা উচিত ছিল তিশমার এমন ঘন ঘন কক্সবাজারে আসা আর আমার বলদা ম্যানেজারকে হাঙ্কি পাঙ্কি ডাকার কারণ। স্বগতোক্তির মতো বলল ঋষাদ সিটে বসে থেকেই। তার এই বেখেয়ালি ভাবনা চলার মাঝেই রেহনুমা আর মেহুইশ বেরিয়ে পড়েছিল গাড়ি থেকে। ঋষাদও এবার বেরিয়ে গিয়ে খুঁজতে লাগল ভিড়ে। অন্ধকারে বড় বড় কুপি আর চার্জার লাইটের আলোতে চেনা মুখের খোঁজ মিলছে না। এত দ্রুত কোথায় মিলিয়ে গেল তারা? যেদিকে চোখ যায় চাকমা, মারমা, মুরুং। এত লোকের ভিড়ে তার বাঙালি বউ আর ফুপুটাকে চোখে পড়ছে না। মিনিট 10 ঘুরতে ঘুরতে পাগলপ্রায় ঋষাদের চোখ থমকে গেল এক কুপির সামনে। হলদে আলোয় ফর্সা মুখটা কাঠবর্ণ হয়ে আছে, ঘন পাপড়ির চোখ ঘন কালো মেঘের মতন। ঠোঁটের কোণে হাসির ঝিলিক বিজলির মতো চমকিত করছে, যেন ভুবনমোহিনী গোলাপের গুচ্ছ কেউ তুলে ধরেছে চোখের সামনে। সংজ্ঞাহীন হয়ে থমকে আছে মেহুইশের অমন আলোয় জলজল মুখটা দেখে। এ মুখের প্রেমে সে বহুবার নিজেকে হারাতে চায়। নতুন করে মন বুঝি তার আবারও নিজেকে রক্তাক্ত করতে চায় প্রেম নামক কাঁটায় ঘেরা রক্ত গোলাপে। মাটির একটা ছোট পুতুল হাতে নিয়ে খুব মন দিয়ে দেখছিল মেহুইশ। হঠাৎ মনে হলো কেউ তাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল ঋষাদ দেখছে তাকে, নিষ্পলক সে চাহনি। এখন আমি এত টাকা কোথায় পাবো মেবিশ? ফুপি তুমিও কেন এমন অবুঝপনা করো বলো তো? অন্তত সকালের আগে তো কিছুই করা সম্ভব নয়। বিড়বিড় করতে করতে ঘরের ভেতর পায়চারি করছে ঋষাদ। কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে, সেই সাথে ফিরছে মেহুইশ আর রেহনুমার কেনা ঝুড়ি ঝুড়ি জিনিসপত্র। দোষ এখানে ঋষাদেরই বই কি। মাটির তৈরি জিনিসপত্রাদির সামনে মেহুইশের অমন জলে উঠা রূপ দেখে বিবশ হয়েছিল কিছু সময়ের জন্য। আদুরে গলায় বলেছিল,
এগুলো কি কিনছো? রেখে দাও, আমি তোমার জন্য ঢাকা থেকে আরো ভালো দেখে আনিয়ে দেব। ঘুটঘুটে অন্ধকারে কুপির আলোয় মেহুইশের দৃষ্টি কেড়েছিল রিশাদের সেই নিষ্পলক দৃষ্টি, হঠাৎ করে কোমল হওয়া মুখটা। সে ভাবল, এই তো সুযোগ নাকুচু লোকটার অর্থ সঠিক জায়গায় ব্যয় করার। এই জিনিসগুলো যারা বিক্রি করছে তারা দরিদ্র, আর শহরে যারা নিয়ে গিয়ে বিক্রি করবে তারা মধ্যবিত্ত। আমাদের কি উচিত নয় চোখের সামনে থাকা এই দরিদ্র মানুষগুলোর কষ্ট দূর করা? কথাটা বলে মেহুইশ তাকিয়ে রইল রিশাদের দিকে জবাবের আশায়। রিশাদ মানল না কথাটা। শীত বাড়ছে বলেই মেহুইশকে গাড়িতে উঠতে বলল। মেহুইশ ছাড়বার পাত্রী নয়, আর এখন রিশাদের সাথে জেদ রাগ কোনটাতে জোরতাও কাজ করে না তার। সে ঠায় দাঁড়িয়ে রইল আগের জায়গায়। তখনই আবার রেহনুমা কোথা থেকে এগিয়ে এসে যুক্ত হল। তার কোলে নির্জন, আর নির্জনের পরনে ক্যাটক্যাটে লাল রঙের উলের সোয়েটার। রেহনুমার মুখেও একই কাহিনী শুনে রাগ হল খুব, তবুও তা প্রকাশ না করে বলল, নিয়ে এসো যা যা কেনার, বলেই সে তার ওয়ালেট বাড়িয়ে দিল। অবাক করা ব্যাপার হল দুজনের কেউই সে ওয়ালেট নিল না। টাকা ছাড়া কিনবে কি করে? প্রশ্ন করল রিশাদ। টাকা বাসায় গিয়ে দিব, তারা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে সবই। মেহুইশ বেশ উজ্জ্বল মুখ করে বলল। কি এমন কিনেছ যে তারা একদম বাড়িতেই দিয়ে আসবে? রিশাদের কিছুটা বিভ্রান্তি হল। পেছনে থেকে একজন কাপড়ের দোকানি জিজ্ঞেস করল, কোনো বাড়িতে যেতে হবে? লোকটা উপজাতি, তার ভাষা মেহুইশ একটু আধটু বোঝে। সে রেহনুমাকে বলল, ফুপি ঠিকানা কিভাবে দেব? রেহনুমা কিছু বলতে যাবে তার আগেই আরেকজন বলল, জমিদার বাড়িতে। রিশাদ অবাক হয়ে চাইল, জমিদার বাড়ি? রেহনুমা বলল, হ্যাঁ ওই বাড়িতেই নিয়ে চলো। কোনো জমিদার বাড়ি ফুপু? রিশাদ জানতে চাইল। এখানে থাকিস বছর তো প্রায় হয়ে এলো, অথচ এখনো জানিস না এই এলাকায় তোর বাড়িটার একটা নাম আছে? হাসছে রেহনুমা, কিন্তু মেহুইশও ভীষণ অবাক, সেও তো জানত না। কি আশ্চর্য ব্যাপার, আমার বাড়িরও একটা নিকনেম আছে আর আমি তা জানি না। রিশাদ বলল স্বগতোক্তির মতো করে। বাড়ি ফিরে কাপড় বদলে ঘর ছেড়ে বের হতেই তার চক্ষু চড়পগাছ। বারান্দার বাইরে এক এক করে 4-5 ঝুপড়িওয়ালা ঝুপড়ি নিয়ে হাজির। চিৎকার করে ডাকল সে তার ফুপুকে। রেহনুমা গা ছাড়া ভাব নিয়ে ধমক দিল, চিৎকার করছিস কেন? অমন করে? বাড়িতে কি চোর ঢুকেছে? শীত কেটেছে? ফুপি এসব কি? এত এত জিনিস কিনেছ কি করতে? আর এসব তো তোমাদের ব্যবহার করার মতো না। রেহনুমা বলল, সেই কৈফিয়ত আমি তোকে দেব না, জাগিয়ে টাকা পরিশোধ কর। বলতে বলতে মুচকি মুচকি হাসছিল। রিশাদ বোকার মতো পকেটে হাত রেখে ভাবনায় পড়ল। তার পকেটে হাতে গুনে 3টে 500 টাকার নোট ছাড়া কার্ডগুলো আছে। কার্ড দিয়ে তো আর ঝুপড়ি মালের দাম পরিশোধ সম্ভব নয়। সেই কারণেই বারবার বলছে, এখন আমি এত টাকা কোথায় পাবো মেবিশ? তার ধারণা একটাই, মেহুইশ ষড়যন্ত্র চালিয়ে ফুপিকে উৎসাহী করেছে এত সব জিনিস কেনার। তার এই পায়চারি চলাকালীনই রেহনুমা ঘর থেকে বেরিয়ে এলেন হাতে চকচকে অনেকগুলো নোট নিয়ে। করিডোরের বাতির হলদে আলোয় রিশাদ সেই টাকা দেখে এগিয়ে আসতেই রেহনুমা জানালো ঘরে কিছু জমানো টাকা আছে। কিছু বলতে অনেকই আছে যা রিশাদ সবসময় খরচের জন্য দিত, তা প্রয়োজনের চেয়ে বেশিই ছিল। মনে মনে স্বস্তি পেল সে, ভাবল কাল কার্ড থেকে ক্যাশ করেই ফুপিকে ফিরিয়ে দেবে। রাতে ঘুমানোর সময় সুযোগ বুঝে মেহুইশকে আক্রমণ করল সে।
না শীত না গরম, এমন ছ্যাঁতছ্যাঁতে ঋতু বড্ড যন্ত্রণাদায়ক। মেহুইশের মনে হল শীত শীত লাগছে, সে কম্বল পেঁচিয়ে নিল গায়ে। রিশাদ তার কম্বল পেঁচানো দেখে ইচ্ছে করেই সিলিং ফ্যান চালু করল। তাতে মনে হল মেহুইশের ভালোই লাগছে, তাই আবার ঘরে থাকা বড় স্ট্যান্ড ফ্যানটাও চালু করে ঠিক পায়ের সামনে রাখল। কম্বলে গা ঢাকা থাকলেও মাথার চুল আর নাকে মুখে হাওয়ার তোর এমনই উড়তে লাগল, যার দরুন মেহুইশের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। কি শুরু করলেন রাত বিরাতে? রিশাদ নিশ্চুপ চোখ বুজে পড়ে আছে বিছানায়, যেন সে শুতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে বিছানা থেকে নেমে ফ্যান দুটোই অফ করল। মনে মনে বলল, ভাগ্যিস আজ নির্জন ফুপুর ঘরে, নইলে এ বাতাসে তার তো নিঃশ্বাস আটকাত। মেহুইশ আবার বিছানায় গেল। মিনিট 10 পর আবারও রিশাদ আগের মতো ফ্যান ছাড়ল। আবারও মেহুইশ বন্ধ করে ঘুমোতে গেলে কয়েক মিনিট পর আবারও রিশাদ আগের মতোই ফ্যান ছাড়ল। রাত তখন কত হবে, 1টা কি 1:30? দূর পাহাড় থেকে হঠাৎ হঠাৎ অচেনা এক পাখির ডাক ভেসে আসছে এই মাঝরাত তীরে। বড্ড ভয়ঙ্কর শোনালো সে ডাক, অনেকটা বিপদে পড়া জন্তুর আর্তচিৎকারের মতো। কি নাম হবে পাখিটার? মেহুইশ আগেও শুনেছে এই ডাক বড় করুণ লাগে। এবারে সত্যিই রিশাদ ঘুমিয়ে পড়েছে। ফ্যান বন্ধ করে মেহুইশও ঘুমানোর চেষ্টা করল। দেরি করে হলেও তার চোখে ঘুম নামল। ঝমঝমিয়ে বৃষ্টির শুরু হয়েছে ভোর রাতে। কম্বল মুড়ে একে অপরের গায়ে গা লাগিয়ে বড় আরামের ঘুম হচ্ছে দুজনের। কম্বলের সাথে দেহের উষ্ণতা ভারী শীতকেও কাবু করেছে। সময় গড়ালো অনেক, তবুও বিছানা ছাড়তে কারোই ইচ্ছে করছিল না। কিন্তু নির্জন যদি জেগে যায়, ফুপি কতক্ষণ সামলাবে? আজকের এই অসময়ে বৃষ্টি আবহাওয়াকে খুব বেশি শীতল আর ক্রমশ হাওয়াও বেড়ে ঝড়ের আভাস দিচ্ছে। রিশাদকে ঠেলে সরিয়ে বিছানা থেকে নামল মেহুইশ। খাটের পাশে কর্নার টেবিলে থাকা ঘড়িটাতে চোখ বুলিয়ে আটকে উঠল সে। 11টা বেজে গেছে, অথচ সে বা রিশাদ আজ কারো একটিবারের জন্যও ঘুম ভাঙল না। আশ্চর্যান্বিত মেহুইশ ঝাঁকালো কয়েকবার উঠার জন্য, কিন্তু রিশাদের ঘুম কিছুতেই ভাঙল না। 2-1বার সাড়া দিয়ে আবারও ঘুমালো সে। মুখ হাত ধুয়ে মেহুইশ গেল রেহনুমার ঘরে। রেহনুমাও কি আজ ঘুমিয়েছে খুব? আবহাওয়া আচমকা এতটাই আগ্রাসী হয়ে প্রকৃতি এমন করে দুমড়ে মুচড়ে দিচ্ছে কেন? মেহুইশ রেহনুমার দরজায় কয়েকবার ধাক্কানোর পরও যখন খুলল না, সে আবার ফিরে গেল নিজের ঘরে। ঘরে পা দিতেই কানে এলো ফোন বাজছে রিশাদের। লোকটা এত ঘুম কি করে ঘুমাচ্ছে ভেবে পায় না সে। যে লোক রাতভর জেগে থেকেও পার করতে পারে, কিংবা রাতে 2 ঘন্টা ঘুমালেও কাকডাকা ভোরে সজাগ হয়, সে এমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। মেহুইশ ভাবল, মা সবসময় বলে মানুষ খুব খারাপ সময়ের আগে এমন করে ঘুমায়, যাকে বলে মরার মতো ঘুম। মেহুইশ আর নিহাদ যদি একদিনও ভুল করে সকালে দেরি করে উঠে, তখন মা খুব রেগে বলে এ কথা, না না, কিসব উল্টাপাল্টা কথা ভাবছি। শোভতক্তির মতো বলেই ফোন রিসিভ করল মেহুইশ। স্ক্রিনে রাইমার নাম্বার দেখে ফোন রিসিভ হতেই ওপাশ থেকে রাইমার হিচকি তোলা কান্নামাখা কণ্ঠস্বর। কান্নার দমকে সে 2-1টা কথা যাই বলল, কিছুই বোঝা গেল না। মেহুইশ অস্থির হয়ে ঘর ছেড়ে বাইরে গিয়ে কথা বলল। কিন্তু দুর্ভাগ্য, এখানে এমনিতেই নেটওয়ার্ক থাকে না, তার ওপর আজকের আবহাওয়া এতটা খারাপ। এক কানে আঙ্গুল চেপে অন্য কানে ফোন ধরে মেহুইশ বোঝার চেষ্টা করল কি বলছে রাইমা।
কাটা কাটা কণ্ঠস্বরে যা শুনল তাতে পায়ের তলায় শীতল এক রক্তস্রোত টের পেল, ভয়ও হচ্ছে খুব। তাড়াতাড়ি ফোন রেখে রিশাদকে টেনে ঝাঁকিয়ে ডাকাডাকি করল সে, আড়মোড়া ভাঙতে ভাঙতে রিশাদ উঠে বাথরুমে গেল। তারপর রেহনুমাকে ডাকতে গেলে দেখল রক্তিম চোখ মুখ করে ঘর ছেড়ে বেরিয়ে এলো রেহনুমা। মেহুইশ বুঝে গেল রেহনুমারও জানা হয়ে গেছে খবর, তবুও সে মুখ খুলতে যাচ্ছিল অমনি রেহনুমা বলল, মেহুইশ আমার ভাই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, মেহুইশ আমি ঢাকায় যাব। রিশাদকে বলো আমার ভাইয়ের কাছে নিয়ে যেতে। বলতে বলতে রেহনুমা বসে পড়ল সেই অবস্থায়, কান্নায় তার গলার স্বর অস্পষ্ট। বাইরে ঝড় ঠিক কাল বৈশাখীর মতো। এ কেমন বৃষ্টি শুরু হলো আজ? এমন দুঃসংবাদ আসবে বলেই কি আজ তাদের চোখে এত ঘুমের টান ছিল? মেহুইশ ঝুঁকে রেহনুমাকে তুলতে তুলতে ভাবছিল ফুপিকে মিথ্যে বলা হয়েছে, তবে কি রিশাদকেও মিথ্যেই বলবে? যা ফুপি জানে তা রিশাদকেও জানানো হোক। রিশাদ বাথরুম থেকে বেরিয়ে করিডোর দিয়েই আসতে হয় বলে সবটাই শুনেছে রেহনুমার কথা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে, চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু মুখে তেমন কোনো অস্বাভাবিকতা নেই তার। মেহুইশ কি করবে, কাকে সান্ত্বনা দেবে আর কাকে সামলাবে বুঝে পেল না। ঝড় বাদল উপেক্ষা করেই পাহাড়ি রাস্তায় খুব সাবধানে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছল রিশাদরা। তাৎক্ষণিক টিকিট পাওয়া অসম্ভব হল না পরিচিত লোক থাকায়, কিন্তু সমস্যা হল ফ্লাইট টাইম পিছিয়ে দেওয়া হয়েছে আবহাওয়ার কারণে। মেহুইশ একবার রিশাদ একবার ফুপির মুখের দিকে তাকিয়ে চিন্তিত হল। দুজনের মুখে বিমর্ষতা নেই, তবুও মনে হল মানুষ দুটোর ভেতরে তুফান চলছে। তারা কি বুঝে গেছে সত্যিটা? রিশাদ চুপচাপ বসে রইল দুহাতে মুখ ঢেকে। মেহুইশের মনে হল আর দেরি করা ঠিক হবে না। রিশাদ তার গাড়ি হোটেলে পাঠাবে বলে একজনকে ফোন করছিল। মেহুইশ বলল, আমরা না হয় গাড়িতেই যাই, এখানে বসে থেকে দেরি হবে। রিশাদ মনে মনে কি ভাবল কে জানে, সেও বলল ঠিক আছে চলো। রেহনুমা শুনতাই সে আর কোনো দিকে চাইল না। এলোমেলো পা ফেলে আগে আগে গাড়িতে গিয়ে বসল। মেহুইশও এগোলো যতটা দ্রুত সম্ভব নির্জনকে কোলে নিয়ে। রিশাদ স্থির হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে থেকেই বলল, মেবিশ, আব্বু আর নেই তাই না? মেহুইশের পা দুটি থেমে গেল। সে বলতে চাইল কিছু, কিন্তু তার কণ্ঠস্বর ছাপিয়ে কোনো আওয়াজই বের হল না। রিশাদের মুখের দিকে তাকিয়ে তারও চোখ ঝাপসা হতেই রিশাদ হাঁটু মুড়ে সেখানেই দপ করে বসে পড়ল। চলবে।